আসসালামু আলাইকুম। নববধূ ধর্ষণের পর মোজাম্মেল বললেন, তুচ্ছ বিষয় বঙ্গবন্ধুকে জড়াইতে চাই না। মানে আমাদের যে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী ছিলেন মোজাম্মেল হক, তিনি একজন নববধূকে ধর্ষণ করেছিলেন। তখন তাকে অ্যারেস্ট করার পরে তিনি সেই যে তাকে অ্যারেস্ট করেছিল তাকে বলেছেন যে, "আমি তুচ্ছ বিষয়ে বঙ্গবন্ধুকে জড়াতে চাই না।" মোজাম্মেল হক বলেছেন যে, "আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে অস্ত্র জমা দিয়েছি কিন্তু ট্রেনিং জমা দেইনি, চেতনা জমা দেইনি।" গত বছরের ১৮ জুলাই এক সম্মেলনে এমন কথা বলেন তৎকালীন মুক্তিযুদ্ধ মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। তার সেই বক্তব্যের প্রসঙ্গ উঠে এসেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সোমবার ১৩ অক্টোবর, জুলাই, আগস্ট সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। ট্রাইব্যুনালের একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারপতি প্যানেলের যুক্তিতর্ক উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। জুলাই আগস্টে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাপ্রবাহের বর্ণনা দিতে গিয়ে মোজাম্মেল হকের প্রসঙ্গে তুলে ধরেন চিফ প্রসিকিউটর। ঘটনাপ্রবাহ ৪ এর ২০২৪-এর ১৮ জুলাই বিবরণ দেন তিনি। ওই দিন ঢাকাসহ দেশের ৪৮টি জেলায় ছাত্র জনতার উপরে আক্রমণ চালানো হয়। শেখ হাসিনার নির্দেশে হেলিকপ্টার উড়িয়ে ড্রোনে চিহ্নিত করে প্রাণঘাতী অস্ত্র শতাধিক ছাত্রকে হত্যা করা হয়। ওই দিনেই আ.ক.ম মোজাম্মেল হক, আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বাধীন অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং জমা দেননি। এই সেই মোজাম্মেল যিনি ১৯৭২ সালে নববধূকে ধর্ষণের পর হত্যা করে গ্রেপ্তার করার পর বঙ্গবন্ধুর নির্দেশে ছাড়া পেয়ে যান। মানে হচ্ছে যে মোজাম্মেল হক ১৯৫২ সালের একটা নববধূ, তিনি তার হাজব্যান্ডের সঙ্গে বিয়ের পরে তার শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। তো তখন এই মোজাম্মেল হক এবং তার যারা দলবল ছিল, এই দলবলের সবাই মিলে সেই নববধূকে গাড়ি থেকে বের করে তার স্বামীকে হত্যা করে সেই নববধূকে গ্রুপিংভাবে কিংবা গণধর্ষণ করে তার সবাই মিলে, এবং সেই নারীকে সেখানে হত্যা করা হয়। হত্যা করার পরে সেই নারীকে টঙ্গীর যে ব্রিজ আছে সেই ব্রিজের নিচে তাকে ফেলে রাখা হয়। এই ঘটনা যখন জানাজানি হয় তখন সেখানকার মেজর নাসির, সেখানকার আপনার মেজর ছিলেন নাসির। এই মেজর নাসির মোজাম্মেল হককে গ্রেপ্তার করে। মোজাম্মেল হককে যখন গ্রেপ্তার করে তখন তার যে আত্মীয়স্বজন আছে, তার বাবা-মা আছে, সবাই মিলে তখন বঙ্গবন্ধুর বাড়িতে গিয়ে বঙ্গবন্ধুর পায়ে ধরে কান্নাকাটি শুরু করে দেন। কান্নাকাটির অবস্থা দেখে তখন বঙ্গবন্ধু মোজাম্মেল হকের আত্মীয় এবং তার বাবা-মাকে বলেন, "কান্নাকাটি করো কেন? কি হয়েছে? বিষয়টা কি?" তখন মোজাম্মেলের আত্মীয়স্বজনরা তারা বলেন, "মোজাম্মেলকে পুলিশ গ্রেপ্তার করেছে মিথ্যা মামলায়।" তো তখন বঙ্গবন্ধু তাদেরকে বললেন যে, "কি মামলায় গ্রেপ্তার করেছে? কি মিথ্যা মামলায়?" তখন তারা কেঁদে, কেঁদে বঙ্গবন্ধুর কাছে মিথ্যা মামলা সম্পর্কে বলতে লাগলেন যে, মেজর নাসির হচ্ছেন আওয়ামী লীগের জম। তিনি চান যে টঙ্গীতে, মানে টঙ্গীপাড়ায় যাতে করে, গোপালগঞ্জের টঙ্গীপাড়ায় কোনো আওয়ামী লীগের আ থাকতে পারবে না। আওয়ামী লীগকে তিনি বধ করে দিবেন। ঠিক আছে? এই ধরনের কথাবার্তা বঙ্গবন্ধুর কাছে তখন এই মেজর মোজাম্মেলের যে আত্মীয়স্বজন আছে তারা সেই নালিশ করেন মেজর নাসিরের নামে। তখন এই মেজর নাছির যখন মোজাম্মেল হককে গ্রেপ্তার করে তখন মেজর নাছিরকে মোজাম্মেল হক বলেছিল যে, "আমাকে ছেড়ে দেন, আমি আপনাকে ৩ লক্ষ টাকা দিব।" কিন্তু মেজর নাসির বলছিল যে, "তুমি আমাকে ৩ লক্ষ টাকা দেওয়ার দরকার নাই। তুমি তোমার ৩ লক্ষ টাকা তোমার গুহাদারে ঢুকে রাখো।" তখন মোজাম্মেল হক বলেছিলেন যে, "আমাকে অ্যারেস্ট করে কোনো লাভ নাই। আমাকে যদি আপনি অ্যারেস্ট করেন তখন বঙ্গবন্ধু নির্দেশে আমাকে আবার ছেড়ে দিতে হবে। আমি চাই না তুচ্ছ বিষয় নিয়ে বঙ্গবন্ধুর সাথে বঙ্গবন্ধুকে এইসব বিষয়ে জড়ানো হোক।" তো এই কথা বলার পরে যখন বঙ্গবন্ধুকে মোজাম্মেলের আত্মীয়স্বজনরা জানায়, তখন বঙ্গবন্ধু তিনি তাদেরকে সান্ত্বনা দিয়ে বললেন যে, "তোমরা কান্নাকাটি করো না, আমি আছি। আমি এখনো মরে যাইনি। আমি মোজাম্মেলকে ছাড়াবো।" তখন এই মোজাম্মেল হককে ছাড়িয়ে দিল বঙ্গবন্ধুর নির্দেশে, এবং ছাড়ার পরে মেজর নাসিরকে তারা সেখান থেকে বদলি করে অন্যত্র পাঠিয়ে দেন। এই ঘটনা আমরা জানতে পারলাম হুমায়ূন আহমেদের দেওয়াল উপন্যাস থেকে। এই বিষয়টা তুলে ধরেছিলেন আমাদের যে প্রসিকিউটর আছে, এই প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি মোজাম্মেলের নামে যে মামলাগুলো চলতেছে, তাকে যে আদালতে জেরা করা হয়েছে, সেইখানে তিনি এই বিষয়গুলো তুলে ধরছেন।
তো চিন্তা করেন যে একজন ধর্ষকের আসামিকে বঙ্গবন্ধু যদি ছাড়িয়ে দিয়ে থাকে, তাহলে সেটা কি অবশ্যই কাজটা ভালো হয়নি। এখন আপনারা অনেকেই মনে করবেন যে হয়তোবা এটা বঙ্গবন্ধুকে নিয়ে মিথ্যা কিংবা মোজাম্মেলকে নিয়ে মিথ্যা বা বানোয়াটভাবে প্রচার করা হয়েছে। ওকে ফাইন, সেটা হতে পারে। কিন্তু আপনি যদি আপনার বিপক্ষে কোনো কিছু যায়, সেটাকে যদি আপনি মিথ্যা প্রমাণ করেন, তাহলে আপনাকে উপন্যাস যে লিখেছেন হুমায়ূন আহমেদ, যতগুলো উপন্যাস লিখেছেন মুক্তিযুদ্ধের উপরে, স্বাধীনতার উপরে, হ্যাঁ, ২১-এর উপরে, ৭১-এর উপরে, সবগুলো উপন্যাস আপনাকে মিথ্যা মেনে নিতে হবে। কারণ আপনার পক্ষে যেটা যাবে সেটা যদি সত্য না হয়, তাহলে আপনার বিপক্ষে যেটা যাবে সেটা কেন সত্যি ধরে নেবেন ভাই? আপনাকে মানতে হবে যে যদি হুমায়ূন আহমেদের এই গল্পটা, এই দেয়াল উপন্যাসের যে তথ্যগুলো মানে উঠে এসেছে বঙ্গবন্ধু এবং মোজাম্মেল হককে নিয়ে, তাহলে আপনাকে বুঝতে হবে যে এটা সত্য। আর যদি এটা সত্য না হয়, তাহলে আপনাকে মেনে নিতে হবে হুমায়ূন আহমেদ যতগুলো বই লিখছে মুক্তিযুদ্ধের উপরে, সেখানে আপনার রাজাকার, আলবদর, পাকিস্তানি সেনাদের বর্বরতা তুলে ধরছেন, তাহলে সেগুলো কি মিথ্যা ভাই? সেগুলো যদি মিথ্যা হয় তাহলে এটা মিথ্যা, সেগুলো যদি সত্য হয় তাহলে এটা সত্য। এখন আপনি মেনে নেন বা না নেন, সেটা আপনার পার্সোনাল ব্যাপার। বঙ্গবন্ধুকে নিয়ে আমার কোনো চুলকানি নাই, তার সাথে আমার কোনো বিরোধিতা নাই, তার উপরে আমার কোনো ক্ষোভ নাই, রাগ নাই, ঠিক আছে? কিন্তু যে তথ্যগুলো আমরা পেলাম, এই তথ্যগুলো যদি সত্যি হয়ে থাকে, তাহলে সত্যি এটা খুবই দুর্ভাগ্য আমাদের জাতির জন্য, আমাদের দেশের জন্য। এবং আমি মনে করি মোজাম্মেল হক যদি এই অপরাধগুলো করে থাকে, তাহলে এই অপরাধের যে তিনি সাড়া দিয়েছে, তাকে ছেড়ে দেওয়া হয়েছিল বঙ্গবন্ধুর নির্দেশে, তাহলে বঙ্গবন্ধু মোজাম্মেল হকের সাথে সমান অপরাধী, সমান অন্যায়কারী, তারও এটার শাস্তি পাওয়া উচিত ছিল। কারণ অন্যায় করা, অন্যায় সহ্য করা, অন্যায়কে প্রশ্রয় দেওয়া, অন্যায়কে সমর্থন করা, পুরাটাই সমান অধিকার। এখন যার বঙ্গবন্ধুকে ভালো লাগবে তিনি বিশ্বাস করবেন না, যার ভালো লাগবে তিনি বিশ্বাস করবেন। ইটস কমপ্লিটলি ইউর পার্সোনাল ম্যাটার। কাজে যে তথ্যটা আমি পেলাম হুমায়ূন আহমেদের সম্পর্কে, সেটা আমি শেয়ার করলাম। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।